আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থী আছো, তোমাদের বায়োলজি বইয়ের চ্যাপ্টার 13 জীবের পরিবেশের বিগত সালের যত বোর্ড এমসিকিউ আসছে সকল এমসিকিউ আমরা সুন্দর করে টপিক ওয়াইজ সুন্দর করে সলভ করব। তোমাদেরকে সকলকে ডক্টর বায়োকেম ক্লাসরুমে স্বাগতম। তো চলো আমরা আজকের ক্লাস শুরু করি। দেখো, প্রথম কোশ্চেন কি, শিম জাতীয় উদ্ভিদে নডিউল তৈরি হওয়ার কারণ কি? ঠিক আছে, আমরা জানি এই যে দেখো এই পাশের যে চিত্রটা, এই পাশের চিত্রটা আমরা মিউচুয়ালিজমের টপিক। ঠিক আছে, এই মিউচুয়ালিজমে কি হয়, শিম জাতীয় উদ্ভিদে নডিউল তৈরি হয়। এই নডিউল কে তৈরি করে? এটা যদি একটু দেখো, এই নডিউল তৈরি করে কি, রাইবোজিয়াম নামক এক ধরনের ব্যাকটেরিয়া। ঠিক আছে, তো এই যে এইটার উদাহরণ কি, এটা হচ্ছে মিউচুয়ালিজম। তাহলে আমরা পারবো না? পারবো। সুপারি গাছে পান গাছ আরোহণ করা কোন ধরনের আন্তঃক্রিয়া? আমরা জানি কমেন্সিয়ালিজম মানে কি, মানে সহযোগীদের মধ্যে কেউ কি হবে, উপকৃত হবে, একজন উপকৃত হবে, আর বাকি জন আছে সে উপকৃত না হইলেও ক্ষতিগ্রস্ত হবে না। যেমন আমরা যদি দেখি এই যে একজন মাত্র উপকৃত হবে, বাকি জন উপকৃত না হলেও ক্ষতিগ্রস্ত হবে না। যেমন আমরা পড়ছি রোহিণী গাছ কোনো বড় গাছে আরোহণ করে, তেমনি সুপারি গাছে যে আরোহণ ক্রিয়া, এটা কি হবে, কমেন্সিয়ালিজমের উদাহরণ হবে। ঠিক আছে, এখন জানতে হবে আমাদের আঞ্চলিক পাখি দোয়েলের বৈজ্ঞানিক নাম। তাহলে দেখো তো আমাদের বৈজ্ঞানিক নাম বইয়ে প্রথম চ্যাপ্টারে ছিল, তাহলে এইখানে দেখো আমাদের দোয়েলের বৈজ্ঞানিক নাম কি, কপসিকাস সলারিস। কপসিকাস সলারিস। তাহলে আমরা পারবো না? বলো তো, দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম কপসিকাস সলারিস। পরিবেশ সুরক্ষায় ব্যবহৃত হয় কোনটি? তাহলে দেখো তো পরিবেশ সুরক্ষায় আমাদের কোনটি ব্যবহার হয়? সিউডোমোনাস নামক একটা ব্যাকটেরিয়া না? তাহলে আমাদের কি দাগাইতে হবে, সিউডোমোনাস। এগুলো সব বই থেকে নেওয়া। নিচের কোনটি ধনাত্মক আন্তঃক্রিয়া? ধনাত্মক আন্তঃক্রিয়া বলতে কি বোঝায়, যারা একত্রে বসবাস করে বা সহাবস্থান করে তাদের মধ্যে কোনো একজন বা দুইজনই যদি উপকৃত হয়, কেউ ক্ষতি না হয়, তাহলে বলা হয় ধনাত্মক আন্তঃক্রিয়া। তাহলে এই ধনাত্মক আন্তঃক্রিয়াটা কয়টা হয়? দুই ধরনের হয়, মিউচুয়ালিজম আর কমেন্সিয়ালিজম। দুই ধরনের হয়, মিউচুয়ালিজম আর কমেন্সিয়ালিজম। তাহলে ধনাত্মক আন্তঃক্রিয়া কোনটা? মিউচুয়ালিজম। পরজীবী খাদ্য শিকল। খাদ্য শিকল আমরা জানি তিন ধরনের, শিকারী জীবী মানে পরস্পরকে যারা শিকার করে খায়, পরজীবী তার মানে কারো দেহে বসবাস করে বা আশ্রয় গ্রহণ করে ক্ষতি করে, এরকম পরজীবী। মৃতজীবী মানে মৃত দেহ থেকে তৈরি হয়। তাহলে পরজীবী বলতেই বোঝাচ্ছে এই মানুষ, মশা এবং ডেঙ্গু ভাইরাস। তাহলে আমরা পারবো না। নিচের কোনটি উৎপাদক? উৎপাদক বলতেই আমরা জানি কি, সবুজ উদ্ভিদ মানে যারা নিজেদের খাদ্য নিজেই তৈরি করতে পারে। তাহলে দেখো তো এখানে কে আছে, টোপা পানা। এটা হচ্ছে কি, সবুজ উদ্ভিদ, পানিতে ভাসমান টোপা পানা। ঠিক আছে, তারপরে উল্লেখিত শক্তি পিরামিডের সর্বনিম্ন শক্তির পরিমাণ 1,00,000 কিলোজুল হলে সর্বোচ্চ শক্তি স্তরে শক্তির পরিমাণ কত হবে? তো আমরা জানি ট্রফিক লেভেলের মধ্যে শক্তির সম্পর্ক কি হয়, 10% করে সঞ্চারিত হয় পরবর্তীতে। তাহলে 1,00,000কে তোমার সর্বনিম্ন স্তরে যদি 1,00,000 থাকে, তাহলে সর্বোচ্চতে কত যাবে? তাহলে আমরা ক্যালকুলেশন করতে পারবো। ঠিক আছে, তাহলে সর্বনিম্ন বা উৎপাদকে তোমার যদি 1,00,000 থাকে, তারপরে কি আছে, প্রথম খাদ্য স্তর বা প্রথম খাদক, প্রথম খাদকে যাবে কত, 10,000। তারপরে কত যাবে, 1,000। তারপরে কত যাবে, 100। তাহলে আমাদের কত হবে, 100 কিলোজুল। ঠিক আছে, তাহলে আমরা যদি এটা আমরা সলভ করি, তাহলে দেখো তোমার 1,00,000, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ঠিক আছে, পরবর্তী উৎপাদকে উৎপাদকে তোমার কত, 1,00,000। তাহলে উৎপাদকের পরে প্রথম খাদ্য স্তরে কত হবে, 10,000। কত হবে, 10,000। দ্বিতীয়তে কত হবে, দ্বিতীয়তে হবে তোমার 1,000। তৃতীয় বা সর্বোচ্চ স্তরে কত হবে, 100। বুঝতে পারছো? তাহলে এভাবে আমরা সলভ করতে পারি। উদ্দীপক অনুসারে প্রশ্নের উত্তর দিতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি বলছে, উদ্দীপকের শক্তি পিরামিডে কি ঘটনা ঘটে? তাহলে শক্তি পিরামিডে কি ঘটনা ঘটবে, সর্বনিম্ন স্তরে জীব স্বভোজী। হ্যাঁ, সর্বনিম্ন স্তরে কি হয়, স্বভোজী হয়। সর্বোচ্চ স্তরে তৃতীয় স্তরে খাদক বিদ্যমান। হ্যাঁ, সর্বোচ্চ স্তরে তৃতীয়। উল্লেখিত জীবগুলো দিয়ে শিকারীজীবী খাদ্য শিকল তৈরি করা যায়। হ্যাঁ, উদ্দীপকের কি বলছে, খাদ্য শিকল তৈরি করা যায় কিনা। ঠিক আছে, তাহলে উদ্দীপক তো আমরা পাইলাম না, তাহলে এটা আমরা রেখে দেই। শিম জাতীয় উদ্ভিদের কোন গুটি তৈরি করা যায়? রাইজোবিয়াম। রাইজোবিয়াম। পুকুরের প্রথম স্তরের খাদক কোনটি? তাহলে পুকুরে আমাদের যে বাস্তুতন্ত্র আছে, দেখো তো প্রথম স্তরের খাদক কারা হইতে পারে? প্রথম স্তরের খাদক যারা কি করবে, ওই যে ফাইটোপ্লাঙ্কটনকে খেয়ে বাঁচবে। তাহলে ফাইটোপ্লাঙ্কটনকে খায় কারা? দেখো তো এখানে ব্যাঙ খায় না,
ফাইটোপ্লাঙ্কটনকে নাকি? ব্যাং তো দ্বিতীয় স্তরের খাদক, আমাদের চাইছে প্রথম স্তরের খাদক। রুই, কাতলা মাছ এগুলো কি প্রথম স্তরের খাদক, তাহলে এই যে রুই হচ্ছে প্রথম স্তর। দ্বিতীয় স্তরের কারা? এই যে দেখো ছোট মাছ, কিছু জলজ পতঙ্গ, ব্যাং এগুলো হচ্ছে দ্বিতীয় স্তরের। তৃতীয় স্তরের খাদক কারা? এই যে দেখো বক, বড় বোয়াল, শোল, বক ইত্যাদি। বুঝা গেছে? তাহলে আমরা পড়ে ফেললাম। নিচের কোনটা শিকলে সর্বাধিক শক্তি ব্যয় হয়? তাহলে যে শক্তি স্তরে, যে খাদ্য স্তরের তোমার সংখ্যা যত বেশি সেটার অপচয় তত বেশি। ঠিক আছে? তার মানে এক কথায় তোমার যে খাদ্য শিকলে উপাদান বেশি থাকবে সেটার শক্তি ব্যয় বেশি হবে। তাহলে দেখো তো এখানে প্রথমটাতে 3টা, পরেরটাতে 4টা, পরেরটাতে 3টা, পরেরটাতে 5টা, তাহলে এই 5টাতে কি হবে? শক্তি বেশি ব্যয় হবে। রাইজোবিয়াম ব্যাকটেরিয়া কোথায় পাওয়া যায়? শিম গাছের মূলে পাওয়া যায়, আমরা পড়ছি। শৈবাল থেকে ছোট জলজ প্রাণী, ছোট মাছ, এই রেখাংশে এ বলতে কি বোঝায়? তাহলে শৈবাল, শৈবাল হচ্ছে সবুজ উদ্ভিদ, একে খাবে কে? তাহলে আমাদের জানতে হবে শৈবালকে কে খায়। ঠিক আছে? দেখো তো ফাইটোপ্লাঙ্কটন ও নিজেই তো একটা উদ্ভিদ, পাবে। ব্যাং, জুওপ্লাঙ্কটন, তাহলে এই যে জুওপ্লাঙ্কটন খায় হচ্ছে শৈবালকে। ঠিক আছে? দেন আমাদের একটা শক্তির পিরামিড দেওয়া আছে। 20 শক্তি স্তরে কিলো ক্যালোরি শক্তি স্থানান্তর হবে কত? তাহলে 200 থেকে 10 ভাগের 1 ভাগ যাবে, তার মানে কত হবে? 20 হবে। তাহলে 200কে 10 দিয়ে ভাগ দিবা। ঠিক আছে? মিউচুয়ালিজম পরিলক্ষিত হয় কোথায়? আমরা জানি মিউচুয়ালিজম মানে কি? দুইজন দুজনের থেকে উপকৃত হয়। ঠিক আছে? দুইজন দুজনের থেকে উপকৃত হয়। ঠিক আছে? তৃতীয় স্তরের খাদক কোনটি? তো আমরা জানি বাস্তুতন্ত্রের উপাদান। ঠিক আছে? এই বাস্তুতন্ত্রের উপাদান কি? জড় উপাদান, ভৌত উপাদান, জীব উপাদান। এই জীব উপাদানে আছে উৎপাদক, খাদক আর বিয়োজক। খাদক হচ্ছে যারা উৎপাদককে খায় তারা হচ্ছে প্রথম স্তরের খাদক, যারা প্রথম স্তরকে খায় তারা দ্বিতীয় স্তরের খাদক, আর যারা দ্বিতীয় স্তরকে খায় তৃতীয় স্তরের খাদক বা সর্বোচ্চ খাদক। ঠিক আছে? এই তৃতীয় স্তরের খাদক কারা? তাহলে এটা আমরা বের করব কিভাবে? ঠিক আছে? তাহলে তুমি দেখো মুরগি, চিন্তা করে দেখো এই মুরগি কাকে খায়? মুরগি ধান টান ইত্যাদি খায়। ঠিক আছে? তাহলে মুরগি তোমার সর্বোচ্চ হইতে পারবে না। শিয়াল, শিয়াল কাকে খায়? শিয়াল হরিণ বা খরগোশ ইত্যাদিকে খাবে। খরগোশ কাকে খাবে? তোমার ওই বিভিন্ন গাছ লতাপাতা খাবে, তাহলে এই দ্বিতীয় স্তরের খাদ্য। ময়ূর দেখো, ময়ূর কাকে খায়? সাপকে খায়। সাপ কাকে খায়? ইঁদুর, ব্যাং ইত্যাদিকে খায়। ব্যাং আবার কাকে খায়? গাছপালাকে খায়। তাহলে এই ময়ূর হবে কি? তৃতীয় স্তরের খাদক। বুঝা গেছে? তাহলে এইভাবে করে আমাদের বের করতে হবে। বাস্তুতন্ত্রের ভৌত উপাদান কোনটি? তাহলে বাস্তুতন্ত্রের ভৌত উপাদান, দেখো সুন্দর করে আমাদের উপাদানগুলো এখানে দেওয়া আছে বা আমরা পড়ে ফেলছি, আমাদের একটা ভিডিওতে পড়ায় দেওয়া আছে, সুন্দর করে পড়ে ফেলবা। তাহলে দেখো এই যে ভৌত উপাদান, ভৌত উপাদানের মধ্যে কি কি আছে? এই যে জলীয় বাষ্পের পরিমাণ, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, ভূপৃষ্ঠ থেকে মাটির উচ্চতা, এইগুলোই হচ্ছে ভৌত উপাদান। ঠিক আছে? তাহলে দেখো এই যে তাপমাত্রা, এটা কি? ভৌত উপাদান। কোনটিতে শক্তির অপচয় কম? যেটা শিকড়টা ছোট সেটাতে শক্তির উপাদান মানে শক্তি ব্যয় কম হবে। ঠিক আছে? একটি বড় আম গাছের নিচে ছোট চারা স্বাভাবিকভাবে বৃদ্ধি ব্যাহত হওয়ার কারণ কি? তাহলে একটা বড় গাছ, একটা ছোট গাছ, তাহলে নিশ্চিতভাবে এদের মধ্যে কি হবে? এদের মধ্যে প্রতিযোগিতা হবে। কি হবে? প্রতিযোগিতা। কি নিয়ে? যেহেতু বড় গাছ আর ছোট গাছ, আলো নিয়ে তোমার সংগ্রাম হবে, বাতাস নিয়ে হবে না। বাতাস তো তোমার বড় ছোট জীবে যাইতে পারে। পানি আর আলো নিয়ে সমস্যা হবে। 1 আর 3, 1 আর 3। ঠিক আছে? পেঁচা গাছের কোটরে বাস করে, এটা কোন ধরনের আন্তঃক্রিয়া? ঠিক আছে? পেঁচা বা গাছের কোটরে বাস করে, তাহলে এটা কি হবে? কোন ধরনের? কমেনসেলিজম। কমেনসেলিজম মানে যে কোনো একজন উপকৃত হয়। গ্রিনহাউস প্রতিক্রিয়ার ফলে কি ঘটনা ঘটে? দেখো তো গ্রিনহাউস গ্যাস এগুলো, এই গ্রিনহাউস গ্যাসের কারণে কি হয়? পরিবেশের তাপমাত্রা বেড়ে যায়, তোমার সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যায়, বন্যা হয়, উপকূল অঞ্চল তলিয়ে যায়, আবহাওয়ার পরিবর্তন হয়, বনাঞ্চল ধ্বংস হয়, বিভিন্ন রোগবালাই, ফসল ক্ষতি হয়, আমাদেরও বিভিন্ন রোগবালাই দেখা দেয়। তাহলে সমুদ্রের পানি উচ্চতা বেড়ে যায়, 1 নম্বর সঠিক। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পায়, সঠিক। ভূমির লবণাক্ততা বেড়ে যায়, এটাও সঠিক। তার মানে এই যে তোমার সমুদ্রের পানিটা বন্যা হয়ে চলে আসবে, তার মানে 3টাই সঠিক। মানুষ, মশা, ডেঙ্গু ভাইরাস, তার মানে দেখে বুঝা যাচ্ছে পরজীবী খাদ্য শিকল। পরজীবী একটা কি? অসম্পূর্ণ খাদ্য শিকল। ঠিক আছে? উৎপাদকবিহীন খাদ্য শিকল, তার মানে 3টাই। ঠিক আছে? তবে এই দেখে বুঝা যাচ্ছে শিম গাছে নডিউল হয়েছে, তার মানে এই নডিউল তৈরি করতে হেল্প করে কে? রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া। তাহলে এটা কোন ধরনের আন্তঃক্রিয়া? এটা মিউচুয়ালিজম আন্তঃক্রিয়া। কতবার আসে দেখো? উৎপাদকের বৈশিষ্ট্য কোনটি? ঠিক আছে? উৎপাদকের বৈশিষ্ট্য, তার মানে সবুজ উদ্ভিদ বের করতে হবে। ঠিক আছে? তাহলে সবুজই তারা, সবুজই মানেই সবুজ উদ্ভিদ। কোনটি তৃতীয় শ্রেণীর খাদক? সর্বোচ্চ খাদক কোনটা? ঠিক আছে? তাহলে সর্বোচ্চ খাদক কোনটা আমাদেরকে বের করতে হবে। তাহলে মাংসাশী কে? সেটা বের করতে হবে। শকুন, এটাই হবে সর্বোচ্চ বা তৃতীয় স্তরে। পুকুরের বাস্তুতন্ত্রে ব্যাং কোন স্তরের অন্তর্ভুক্ত? তাহলে ব্যাং খায় কাকে? পোকামাকড়কে। পোকামাকড় খায় কি? উৎপাদককে। তাহলে পুকুরের বাস্তুতন্ত্রে ব্যাং কোন স্তরের অন্তর্ভুক্ত হবে? তাহলে
ব্যাঙ খাচ্ছে পোকামাকড়, পোকামাকড় খাচ্ছে ওকে, তার মানে দ্বিতীয় স্তরের খাদক হবে। ঠিক আছে, ব্যাঙকে কে খাবে? সাপ খাবে। কোনটি প্রথম স্তরের খাদক? তাহলে প্রথম স্তরের খাদক মানে কি? উৎপাদককে খায় কারা? তাহলে জুওপ্লাঙ্কটন উৎপাদককে খায়। পরজীবী এবং মৃতজীবী সব সময় অসম্পূর্ণ হয় কেন? কারণ উৎপাদক থাকে না বলে। একটি খাদ্য শিকলের উৎপাদকে যদি এক্স জুল শক্তি থাকে তাহলে দ্বিতীয় শক্তি স্তরে খাদ্য শক্তি কত যাবে? তাহলে এটা বের করার সহজ নিয়ম কি? সহজ নিয়ম হচ্ছে, দেখো প্রথমে কি আছে? এক্স জুল। তাহলে আমরা জানি এত এর কি হয়? 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ। তাহলে এটা যদি তুমি ক্যালকুলেশন করো, উপরে x গুণন 1 x, নিচে 10, তার মানে কি হবে? x বাই 10, x বাই 10। ঠিক আছে, তাহলে আমরা পারবো না? পারবো। সবুজ উদ্ভিদ, ছাগল এবং মানুষ, তাহলে প্রথম ট্রফিক লেভেলে পি কিলোজুল শক্তি থাকলে মানুষ কত কিলোজুল শক্তি পাবে? তাহলে এখানে দেখো তো, এই যে সবুজ উদ্ভিদ, এই তো প্রথম ট্রফিক লেভেল নাকি? এই প্রথম ট্রফিক লেভেল, এই দ্বিতীয় ট্রফিক লেভেল, এ হচ্ছে তৃতীয় ট্রফিক লেভেল, এ হচ্ছে তৃতীয় ট্রফিক লেভেল। ঠিক আছে, তাহলে ট্রফিক লেভেল তুমি শনাক্ত করতে পারছো। এখন বলছে এই প্রথমটাতে আছে কি? পি কিলোজুল শক্তি, পি। ঠিক আছে, এখন যাইতে হবে তোমাকে মানুষ পর্যন্ত। তাহলে পি তে, পি এর 10 ভাগের 1 ভাগ যাবে ছাগলে, এই যে ছাগলের 10 ভাগের 1 ভাগ যাবে কি? মানুষে। তাহলে পি এর 10 ভাগের 1 ভাগ মানে কি? পি বাই 10। তারপরে পি বাই 10 এর 10 ভাগের 1 ভাগ মানে কি? তাহলে আমাদের দাঁড়াবে কি? পি বাই 100, পি বাই 100। ঠিক আছে, এটা হবে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? এইভাবে বের করতে হবে। নিচের কোনটিতে শক্তির পরিমাণ সবচেয়ে বেশি? তাহলে শক্তির পরিমাণ সবচেয়ে বেশি হবে কোথায়? উৎপাদকে, মানে সবার প্রথমটা। তাহলে ধান গাছে সব থেকে বেশি হবে। নিচের কোনটি ঋণাত্মক আন্তঃক্রিয়া? ঋণাত্মক মানে কি? ঋণাত্মক মানে হচ্ছে কোন একটা জীব কি হবে? ক্ষতিগ্রস্ত হবে বা উভয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে। শ্বসন, প্রতিযোগিতা আর অ্যান্টিবায়োসিস। তাহলে আমাদের চিত্র দেখে বুঝতে হবে কোনটা কি। এটা তো সিমেন নডিউল মিউচুয়ালিজম। ঠিক আছে, এটা কি? তোমার হচ্ছে পরাশ্রয়ী, তার মানে কি? এটা হচ্ছে পরাশ্রয়ী যে শোষণ হইতে পারে, বুঝা গেছে? তারপরে এটা উদ্ভিদ, মানে এটা হচ্ছে প্রতিযোগিতা। তাহলে আমাদের ঋণাত্মক আন্তঃক্রিয়ার মধ্যে কোনটা বলছে? তাহলে শোষণ, প্রতিযোগিতা এবং অ্যান্টিবায়োসিস এর মধ্যে। তাহলে দেখো তো কোনটা হইতে পারে, কোন চিত্র হইতে পারে? ঠিক আছে, আমাদের এই যে এই চিত্রটা হইতে পারে, বুঝা গেছে? দেন আমাদের রাইজোবিয়াম রাইজোবিয়াম ব্যাকটেরিয়া শিম জাতীয় উদ্ভিদের মধ্যে সম্পর্ক কি? মিউচুয়ালিজম। কি সম্পর্ক? মিউচুয়ালিজম। উকুন এবং মানুষের মধ্যে কোনটা হবে? উকুন আমাদের ক্ষতি করে, তার মানে কি করতেছে? উকুন আমাদের খেয়ে ইয়ে করতেছে, শোষণ করতেছে। ও কি আমাদের ইয়ে করতেছে? উপকার করতেছে না। স্বর্ণলতা তার চোষক দিয়ে যে অঙ্গের আশ্রয় নিয়ে করে, এটা কোন ধরনের? ঠিক আছে, দেখো তো স্বর্ণলতা আমরা সুন্দর করে পড়ছি, বা এই যে এখানে ঋণাত্মক আন্তঃক্রিয়াতে সুন্দর করে পড়তে পারবা যে এই যে স্বর্ণলতা উদ্ভিদ কি করে? শোষণ করে। কি করে? শোষণ করে। তাহলে আমরা বলতেই পারবো স্বর্ণলতা কি করে? শোষণ করে। সরিষা ফুলের মৌমাছি বসলে কি ঘটে? সরিষা উদ্ভিদ ক্ষতিগ্রস্ত হয়, মৌমাছি উপকৃত হয়, সরিষা ক্ষেতের মালিক লাভবান হয়। তাহলে দেখো, উদ্ভিদ কখনো ক্ষতিগ্রস্ত হবে না, মৌমাছি উপকৃত হবে আর সরিষা ক্ষেতের মালিক লাভবান হবে। কেন? পরাগায়ন বেশি বেশি হবে, সরিষা বেশি বেশি উৎপাদন হবে। তাহলে 2 আর 3। বুঝতে পারছো? দেখো চুনের পানি মানে কি? চুনের পানি কেমিস্ট্রিতে যে পড়ে আসবা, চুনের পানি মানে কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখান থেকে তোমার কি তৈরি হয়েছে? কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়েছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়েছে। এখন বলছে যে পানি কোন ধরনের হবে? তুমি জানো যে চুন দেখতে কেমন? সাদা, তাহলে সাদা হবে। বুঝা গেছে? এখন বলছে নির্গত যে গ্যাসটা পরিবেশে কি ক্ষতি করে? আমরা জানি কার্বন ডাইঅক্সাইড একটা গ্রিন হাউস গ্যাস, তাহলে সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা বাড়ায় দেয়, হ্যাঁ। তারপরে পরিবেশের তাপমাত্রা বেড়ে যায়, অক্সিজেনের পরিমাণ বেড়ে যায় না, অক্সিজেনের পরিমাণ বাড়বে না। অক্সিজেনের পরিমাণ বাড়বে না। তাহলে কি হবে? 1 আর 2, 1 আর 2। বুঝা গেছে? ব্যাঙ কোন স্তরের খাদক? ব্যাঙ কাকে খায়? ব্যাঙ ছোট ছোট পোকামাকড়কে খাইতে পারে। ঠিক আছে, পোকামাকড় খায়, উৎপাদককে খায়, তাহলে ব্যাঙ হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক। ঠিক আছে, ব্যাঙ হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক হইতে পারে। হরিণ এবং বাঘ কোন জীব বৈচিত্র্য? দেখো দুইটা আলাদা আলাদা প্রজাতি না? ঠিক আছে, তাহলে কি বৈচিত্র্য হইতে পারে? প্রজাতিগত বৈচিত্র্য হইতে পারে। এই যে দেখো, আমরা জীব বৈচিত্র্য কয় ধরনের হয়? 3 ধরনের হয়। প্রজাতিগত বৈচিত্র্য, বংশগতীয় বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। কোন প্রাণীগুলো প্রাকৃতিক জঞ্জাল সাফ করে? দেখো তো, এই যে বিশেষ ধরনের একটা প্রাণী আছে যারা কি করে? আবর্জনা বা মৃত মাংস খায়। তাহলে কারা? কাক, শকুন, শিয়াল, হায়না। কাক, শকুন, শিয়াল, হায়না, এদেরকে বলা হয় আবর্জনা ভোগ বা ধাঙড়। ঠিক আছে, তাহলে কাক, শকুন, শিয়াল, হায়না, কাক, শকুন, শিয়াল, হায়না, এগুলো হচ্ছে স্ক্যাভেঞ্জার। একটি গাছের মধ্যে একটি পাখির বাসা, এটা কোন ধরনের আন্তঃক্রিয়া? তাহলে এটা কি হবে? এটা হচ্ছে
তোমার মিউচুয়ালিজম নাকি কমেন্সিয়ালিজম নাকি শোষণ নাকি প্রতিযোগিতা? তাহলে এটা হবে কমেন্সিয়ালিজম, একজন উপকার হয় আরেকজন হয় না। একটি বড় আম গাছ কুমড়া গাছ জড়িয়ে আছে, কিসের উদাহরণ? তাহলে এটা কি হবে? একজন আরেকজনকে জড়াই আছে, একজন উপকৃত হচ্ছে আরেকজন হচ্ছে না, কমেন্সিয়ালিজম। আসিফ একদিন বাড়ির উঠানে ঘাসের উপর বসেছিল, ব্যাঙ, ফড়িং, খরগোশ, বাজ পাখি দেখতে পেল। আসিফের দেখা জীবগুলোর প্রথম স্তরের খাদক কে? ঠিক আছে, তাহলে প্রথম স্তরের খাদক বলতে উৎপাদকে খায় কারা? সবুজ উদ্ভিদ খায় কারা? ঠিক আছে, তাহলে ফড়িং খায়, ঠিক আছে, খরগোশ খায়, তার মানে 2 আর 3, 2 আর 3, 2 আর 3, বুঝা গেছে? কাকের বাসায় কোকিল ডিম পারে, এটা কি? এক ধরনের শোষণ, সে নিজে কোনো কাজ করে না, অন্যের উপরে চালায় দেয়। একটি ব্যাঙ, এর ওজন 200 গ্রাম, সে সারাদিনে কি পোকামাকড় খাইতে পারে? আমরা জানি একটা পূর্ণবয়স্ক ব্যাঙ তার একদিনে তার নিজের ওজনের পোকামাকড় খাইতে পারে, তার মানে তার ওজন 200 গ্রাম, সারাদিনে একদিনে সে কত খাবে? 200 গ্রামই খাবে। ঠিক আছে, জীব বৈচিত্র্য সংরক্ষণের উপায় কি? তাহলে জীব বৈচিত্র্য সংরক্ষণের উপায় তোমাকে কি করতে হবে? জনগণকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে, হ্যাঁ সঠিক। নাইট্রাস অক্সাইড উৎপাদন বাড়ানো হবে না, এটা কেন? তারপরে পরিবেশ নীতিকে যথাযথভাবে অনুসরণ করতে হবে, তার মানে 1 আর 3, 1 আর 3, ঠিক আছে। তারপর কয়েকজন কিশোর একটি বড় আকৃতির ব্যাঙের পায়ে রশি বেঁধে খেলা করছিল। রহিম মিয়া ব্যাঙটি উদ্ধার করে পাশে ধান খেতে ছেড়ে দিলেন। ব্যাঙটির ওজন 250 গ্রাম ছিল। উক্ত ব্যাঙটি 2 দিনে কি পরিমাণ পোকামাকড় খাবে? আমরা জানি ব্যাঙ একদিনে তার নিজের ওজনের খায় সম পরিমাণ, তাহলে 2 দিনে কি খাবে? 250 গুণন 2, তার মানে 2 দিন বলছে না? হ্যাঁ 2 দিন, তার মানে সে 500 গ্রাম খাবার দাবার খেতে পারবে। কয়েকজন কিশোর, ওই যে একই উদ্দীপক, ঠিক আছে, একই উদ্দীপকের এখন বলছে রহিম আর উক্ত ভূমিকাটির ফলে কি ঘটবে? কীটনাশকের হার কমে যাবে, হ্যাঁ সে তোমার কীটপতঙ্গ খেয়ে ফেলবে, তাহলে কীটনাশক কম ইউজ করতে হবে। ধানের উৎপাদন বৃদ্ধি পাবে, হ্যাঁ। আগাছার পরিমাণ কমবে না, সে তো আগাছা খাবে না, তাহলে 1 আর 2, 1 আর 2, ঠিক আছে। ছাগল কোন শ্রেণীর খাদক? ছাগল কি উৎপাদক খায়, তাই না, লতা পাতা খায়, তার মানে সে প্রথম শ্রেণীর খাদক, প্রথম শ্রেণীর খাদক। প্রথম শ্রেণীর খাদক কোনটি? তাহলে এখানে দেখতে হবে হরিণ উৎপাদককে খায়। যে ত্রিমাত্রিক বস্তুর শীর্ষদেশ সরু তাকে কি বলে? তাকে পিরামিড বলে। এই যে দেখো, সমতল ভূমির উপর অবস্থিত যে ত্রিমাত্রিক বস্তুর শীর্ষদেশ ক্রমশ সরু হয় তাকে বলা হয় পিরামিড। ঋণাত্মক আন্তঃক্রিয়াকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে, শোষণ, তারপরে প্রতিযোগিতা আর অ্যান্টিবায়োসিস। কাকের বাসায় কোকিল ডিম পারে, কি এটা? এটা হচ্ছে শোষণ, এটা কি? শোষণ। এই হইলো আমাদের পুরো বোর্ডের বিগত যে 56টা কোশ্চিন আসলে সব আমরা সলভ করছি। তাহলে এই ক্লাস করলে তোমাদের কি আর কোনো বাকি থাকবে? কোনো কিছুই বাকি থাকার কথা না। তাহলে সুন্দর করে পড়ে ফেলো, এবং আমাদের যে ভিডিও নেক্সটে আসবে সেই ভিডিও দেখার জন্য তোমাদের আরো আমন্ত্রণ থাকলো। তাহলে আজ এই পর্যন্তই, সকলকে আসসালামু আলাইকুম।